নমস্কার বন্ধুরা, গল্পপথী চ্যানেলে আরও একটি নতুন গল্প নিয়ে আমি মৌ। আমার আজকের গল্পটি হল তারানাথ তান্ত্রিকের মধু সুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগেই, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাইবার লোভ আর সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে আর না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি। There are more things in heaven and earth hurt you, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পর্বে মহাকবির ওই বহুবার উদ্ধত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার সামান্য অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাইরেও যে অন্য কোনো সক্ষম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নহেন, তিনি এই গল্প না হয় নাই পড়িলেন। ভূমিকা রাখিয়া এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলা মোড়ের কাছে মটলেনে, নম্বরটা মনে নাই, তবে গাড়িটা চিনি। তারানাথ জ্যোতিষের বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল বাড়িতে। আমায় বলিল, এসো 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 হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পরেই উঠিতে যাইতেছি, এমন সময়ে ঘোর বন্টি নামিল। তারানাথ আমায় এ অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টিও হঠাৎ থামিবে না। সুতরাং তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনেই। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় শহর সদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে, কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেহই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একাই। তারানাথের সঙ্গে বসিয়াও সেদিন মনে হইল আমরা দুজনে ছাড়াও সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। ওদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অনন্ত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শনিবার প্রবৃত্তি উভয়ই জাগিল। ঘোর বৃষ্টি মুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গি মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ
কোনো সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় বা কোনো কালেই ছিল না, এ কথা পরের গল্পটিতে বলিয়াছি। আশা করি তাহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে, এ কথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখ হইতেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব। এরূপ আশা করা আমার পক্ষে স্বাভাবিকই ছিল, কিন্তু তাহার পরিবর্তে যে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যি বলিতেছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখে কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিকের জীবনে অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছেও বলে নাই। হয়তো সেগুলো ঠিক বলিবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্ধরণ করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বলিলাম, জ্যোতিষী মহাশয়ের এ বিষয়ে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়া বলিলাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না? প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। তারানাথ হাসিয়া বলিল, ঢের শোনোনি, শোনো। কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দুজন নিতান্তই অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারও কাছে বলেননি। ঠিক এই সময় বাড়ির ভেতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2খানি করিয়া পরোটা ও আলভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, চোখ মুখ মন্দ নয়। আমায় বলিল, কাকাবাবু, লেন্সের কাপড়ের ছবি টানলেন না? চারির কাছে কথা দিয়া রাখিয়াছিলাম, ধর্মতলার দোকান হইতে তাহার উলবোনার জন্য একটি ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল, কালই এনে দেব। চারি দাঁড়িয়াই ছিল। তারানাথ বলিল, যা, তুই চলে যা, 2টো পান নিয়ে আয়। মেয়ে চলিয়া গেলে আমার দিকে চাহিয়া বলিল, ছেলে পিলের সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও। পরোটাখানা, না না, ফেলতে পারবে না, ইয়ং ম্যান, তোমরা এখন খাওয়ার বেলা অমন ওই বৃষ্টির জলের হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড,
সেবারের গল্প করেছিলাম। তার ওখান থেকে তো চলেই এলাম সেই কাণ্ডের পরে। কিন্তু তন্ত্র শাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে ওর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে? ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে ৯৯ জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটাই বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকবার বিপুল কৌশল ও আয়োজন এখানে আয়ত্তাধীনে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানোও খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যা সেসব কথা। আমি ধুলি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম। ইন্স্যুরেন্সের দালালও দেখলুম। দৈবী ওষুধের মাদুলি বিক্রেতাকেও দেখলুম। সাধু বেশি ভিক্ষুকও দেখলুম। কিন্তু সত্যিকার সাধু একটাও দেখলাম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময়ে একজন শ্যামবর্ণ, ঋজ ও দীর্ঘাকৃতি পৌরসাধু দেখি একটা পুটলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসেই বললেন, যে কথাটি পাগলিও বলেছিল। ওরে ছোকরা, সাধু বললে কি হওয়া যায়? হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন। ৫টি নরমুণ্ডি পেতে তৈরি। সাধু রাত্রে সেখানেই নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগেই রইলাম ওর পেছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই ৩ মাইল দূরের কুসুম্বনী বলে গ্রাম থেকে। তার চাল ডালও কিনে আনি আমি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক কত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি। ওরা সব করতে পারে। একটু সাবধান হয়ে চলো, নইলে
বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রিরে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফটফটে জ্যোৎস্নায়। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডীর আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়েই গেলাম। অল্প দূরে গিয়ে যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমার টের পাবে। মনে কেমন ভয় হলো। সেদিন চলে এলাম। তার পরদিন রাত্রে আমি ঘুমুলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতে সে মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে। ভরসা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রে আবারও অবিকল তাই। একদিন আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরন। সে যে কোনো দেশের বস্ত্র পরেছে, সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গ্রাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো, মেয়ে মানুষটি যাই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটা ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার আর এইসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময়ে আর শুয়ে থাকতে পারলাম না। নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মদ সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চলল আরও 10-12 দিন। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে, কি শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক এসে
ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলাম, এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোনো বস্তি নেই। মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি তার অন্তত ধরনের অতি চমৎকার এবং দামি পোশাক পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাতে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স। আর তখন যে আমার যথেষ্ট ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিনই আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম, মনে ভয়ানক কৌতূহল। দেখি আজ মেয়েটা আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটা ভয়ও রয়েছে। এ ধরনের কাজ কখনো করিনি তো, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন গুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তারও নয়, ও আমার অষ্টেল্লি, যে রাত্রে জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তাকে আর তখন বুঝেছিলাম? যাক, ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনের বরাকর নদী দুই পাড়ের শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন, আমি যেখানে বসে আছি। আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়ে গেছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারে কিছুই টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি। মাঠের দিকে, নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভবই নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়েছে সেখানে আধ সেকেন্ডের আগেও কেউ ছিল না, আমি জানি। আধ সেকেন্ডের পরেও সেখানে জলজ্জান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো। ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মদ মধুর সুগন্ধ।
আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর 1 সেকেন্ড। তারপর কি ঘটল আমি আর কিছু জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডীর আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়াতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভারও হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যে তা আমি দেখে নিয়েছিলাম, আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড়া করা সারাদিন আমার ঘুচল না। বিকালের দিকে সাধু বাবাজি গারোয়াল জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্যে লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্যে জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ানও দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কি রকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো, অমন মনমরা ভাব কেন? বাড়ি জন্যে মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাবু? বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিওরে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। মধুর সুন্দরী দেবীর আবির্ভাব গল্পটি প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্বে পরবর্তী গল্পটা সম্পর্কে আপনাদের বিস্তারিত শোনাব। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এবং আপনাদের যদি কোনো গল্প থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই গল্প পড়ে শোনানোর যথার্থভাবে চেষ্টা করব। ধন্যবাদ।